এস ব্লক মৌল। এই যে এস ব্লক মৌল, এতে আমরা থিওরি দেখছিলাম, থিওরি দেখার পরে বেশ কিছু কোশ্চেন দেখব, এবং কোশ্চেন কি আরও একটা যেটা দেখলাম কি, স্ক্যানার বলে একটা বই বেরিয়েছে না, স্ক্যানার। সেই যে স্ক্যানার, প্রথম আমাদের কি বলেছে, ফেন্টন বিকারক। ফেন্টন বিকারক বলছে, ফেন্টন বিকারক কাকে বলা হয় না, ফেন্টন বিকারক বলা হয় H2O2 আর FeSO4। ফেন্টন বিকারক আমরা কোথায় গিয়ে পড়েছিলাম না, ফেন্টন বিকারক আমরা অ্যাকচুয়ালি পড়েছিলাম যেটা, সেটা হচ্ছে সেই গ্লুকোজ ফ্রুক্টোজ, ওই জায়গাটাতে ফেন্টন বিকারক আমাদের ব্যবহার ছিল। যখন গ্লুকোজ আর ফ্রুক্টোজে আমরা পড়ি, ওখানে কিছু মানে কনভার্সন থাকে, সেই কনভার্সনে আমরা ফেন্টন সিরিজে আমরা পড়ি। পরেরটা কি বলেছে, ক্যালসিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড, অ্যামোনিয়া ও B2H6 এর মধ্যে সমযোজী চরিত্র, অর্থাৎ সমযোজী কোণ দুটো। তার মানে এখানে সমযোজী আছে আর আয়নীয় বন্ধন আছে। সমযোজী বন্ধন কোনগুলো হবে না, আমরা সচরাচর কি জানি না, বলেছিলাম আমরা, যদি এস ব্লক এলিমেন্টের সঙ্গে পি ব্লক এলিমেন্ট যুক্ত হয় তখন সেটা হচ্ছে আয়নিক। আর একটা আমরা কি বলব না, আর একটা যেটা আমরা বলছি, এসের সঙ্গে পি যুক্ত হলে তার মানে আয়নিক হয় না। যদি আমরা পি ব্লকের সঙ্গে পি ব্লক অ্যাড করি না, তখন সেটা কোভ্যালেন্ট কম্পাউন্ড উৎপন্ন হবে। কোভ্যালেন্ট কম্পাউন্ড, তখন সেটা সমযোজী যৌগ উৎপন্ন হবে। এবারে আমরা কি বলবো, এস ব্লক এলিমেন্ট মানে কারা বোঝায়, কাদেরকে বোঝানো হয়। এস ব্লক এলিমেন্ট বলতে আমাদের সচরাচর যারা ধাতু তাদের কথা আমরা ভাবি। এস ব্লকে ধাতু থাকে, কিন্তু আবার এস ব্লক এলিমেন্টের মধ্যে হাইড্রোজেনও থাকে। আবার হাইড্রোজেনকে আমরা গ্রুপ 17 নম্বর এলিমেন্ট, গ্রুপ নম্বর 17-এ যে এলিমেন্টগুলো আছে তাদেরও সঙ্গে রাখতে পারছিলাম। অর্থাৎ হাইড্রোজেন ডুয়েল বিহেভিয়ার করছিল, এবং তাই ওর নাম, ওকে হচ্ছে দুষ্টু মৌল হিসাবে আখ্যা দেওয়া হয়েছিল। তাহলে যদি আমরা হাইড্রোজেনকে এখানে বাদ দেই, হাইড্রোজেনকে বাদ দিলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আর বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এইগুলো হচ্ছে আমাদের এস ব্লক এলিমেন্ট। এরা যখন যুক্ত হবে তখন আমরা কি বলবো, এরা যে হাইড্রাইড গঠন করবে সেগুলো সবই হচ্ছে আয়নীয় হাইড্রাইড। তার মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আর বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ট্রনসিয়াম আর বেরিয়াম, এদের হাইড্রাইড সবসময়ের জন্য আয়নিক হাইড্রাইড এরা ফর্মেশন করবে। তাহলে যদি আমাদের ক্যালসিয়াম আর সোডিয়াম বাদ চলে যায়, বাকি থাকে অ্যামোনিয়া আর B2H6। অ্যামোনিয়া আর B2H6 দুজনেই হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড, সমযোজী চরিত্র ওরা লাভ করে। বোঝাতে পারলাম তো? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে। স্যার এখানে হাইড্রোজেনটা তাহলে গ্রুপ 17-এ আছে, কিভাবে গ্রুপ কনসিডার 17, করতে হবে অ্যামোনিয়া। কারণ আমরা হাইড্রোজেনকে এস ব্লক এর সঙ্গে এলিমেন্ট পি হিসেবে, যোগ।
হাইড্রোজেনকে আমরা এস ব্লক এলিমেন্ট হিসাবে বলি হ্যাঁ বা কনসিডার করি ও এস ব্লকে থাকে, হ্যাঁ হ্যাঁ কিন্তু তার মানে এই নয় হাইড্রোজেন ধাতু। তাই না? হাইড্রোজেন ধাতু হতে পারবে না, হাইড্রোজেন ও ধাতু। হ্যাঁ মানে স্যার পির সাথে পি যুক্ত, পির সঙ্গে পি যুক্ত হয়ে কোভ্যালেন্ট হচ্ছে। হ্যাঁ নাইট্রোজেন তো পি ব্লক, হ্যাঁ, হাইড্রোজেনটা এখানটায় তাহলে হাইড্রোজেনটাও পি ব্লক। হাইড্রোজেন, বোরন সবই হচ্ছে পি ব্লক এলিমেন্ট। এখানে হাইড্রোজেনটাকে পি ব্লক হিসেবে ধরে নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এস ব্লক এলিমেন্ট বলতে আমরা যাদেরকে কনসিডার করি তারা হচ্ছে ধাতু। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ট্রনসিয়াম, বেরিয়াম। বোঝা গেছে? হ্যাঁ পরেরটা কি বলেছে দেখো, কোন গ্রুপটির ক্ষেত্রে শুধুমাত্র একটি মৌল হাইড্রাইড গঠন করে? বোঝা গেছে? বলছে কোন গ্রুপটির ক্ষেত্রে শুধুমাত্র একটি মৌল হাইড্রাইড গঠন করে? কিন্তু বলছি মেটাল অফ দ্য গ্রুপ 6, 7, 8, 9, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর গ্রুপের যে মেটাল ডু নট ফর্ম হাইড্রাইডস, তারা কখনোই হাইড্রাইডস ফর্মেশন করে না। বলছে ক্রোমিয়াম ইজ দ্য অনলি গ্রুপ 6 এলিমেন্ট। গ্রুপ 6 এলিমেন্টগুলির মধ্যে কেবলমাত্র ক্রোমিয়াম হাইড্রাইড গঠন করতে পারে, কিন্তু ক্রোমিয়াম ছাড়া 6, 7, 8, 9 যে সমস্ত মেটালগুলো আছে তারা কেউ হাইড্রাইড যৌগ গঠন করতে পারে না। তাহলে কে গঠন করবে না? কেবলমাত্র ক্রোমিয়াম গঠন স্যার করবে। গ্রুপ 6 এর মধ্যে কেবলমাত্র, হ্যাঁ, এছাড়া ছাড়া কেউ নয়, তাই তো? হ্যাঁ, কেবলমাত্র ক্রোমিয়াম করবে, আর কেউ করবে না। কারণ ওখানে রিডাকশন পোটেনশিয়ালের তো ব্যাপারগুলো আছে। সেই ই জিরো সেলের যে কেসগুলো হয়, সেই কারণে ওখানে ওটা ফরমেশন করতে, মানে স্টেবিলিটি ব্যাপারটা হচ্ছে, আমরা কোনো জিনিস করলাম, কোনো জিনিস করলে এমনি করলাম তো তার তো কোনো লাভ নেই। আমাদেরকে দেখতে হবে সিস্টেমটা ঠিকঠাক করে স্টেবিলিটি পায় কিনা। তো সেখানে দেখা যাচ্ছে ক্রোমিয়াম ছাড়া বাকি যে এলিমেন্টগুলো আছে তাদের রিডাকশন পোটেনশিয়ালের যে কেস, তাদের ক্ষেত্রে এমনই হয়, হয়তো বা দেখা যায় রিডাকশন পোটেনশিয়ালের জন্য তারা হাইড্রাইড গঠন করতে পারছে না। কেবলমাত্র ক্রোমিয়াম হাইড্রাইড গঠন করতে পারে, আর কেউ হাইড্রাইড গঠন করতে পারে না। বলেছে সমযোজী চরিত্র সর্বাধিক, সমযোজী চরিত্র সর্বাধিক।
কোন জায়গাতে সমযোজী চরিত্র সর্বাধিক হবে? বলো বলো বলো, কোথায় সমযোজী চরিত্র সর্বাধিক হবে? বলছি সেই জায়গাতে সমযোজী চরিত্র সর্বাধিক হবে যেখানে ক্যাটায়নের আকার ছোট হবে। দ্য ক্যাটায়নের আকার যদি ছোট হয় অথবা হাই চার্জ ডেনসিটি অন ক্যাটায়ন যদি হয়, তখন সে কি করবে না কোভ্যালেন্ট কম্পাউন্ডকে রেফার করবে। স্মল সাইজ ক্যাটায়ন or high charge density on cation refer to covalent compound। তাহলে আমাদের এখানে কি হবে, যে কম্পাউন্ডগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে বেরিলিয়াম হলো সবচেয়ে ছোট, সেই ছোট বেরিলিয়াম হওয়ার জন্য তার কোভ্যালেন্ট ক্যারেক্টার সর্বাধিক হবে। বোঝা গেল শান্তনু? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। পরেরটা আমরা সিরিজ দিয়ে রেখেছি, বাকেটে লেখা আছে তাপীয় স্থায়িত্ব, মানে তাপ দিলে কে দেরি করে ভাঙবে বা কে সহজে ভাঙবে তার একটা অর্ডার আমাদের এখানে দেওয়া আছে। তাহলে কি হবে আমরা দেখব। বলেছে কি আকার বৃদ্ধি পেলে স্থায়িত্ব কমে যায়। যত আকার বৃদ্ধি পাবে তত হচ্ছে স্থায়িত্ব কি হবে, কমে যাবে। এবং হাইড্রাইডগুলির বিজারণ ক্ষমতা গ্রুপের উপর থেকে নিচে ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে আকার বৃদ্ধি যদি পায় তাহলে স্থায়িত্ব কমে যাবে এবং হাইড্রাইডগুলির বিজারণ ক্ষমতা গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে ক্রমশ বৃদ্ধি পাবে। শান্তনু বোঝা গেল তো? হ্যাঁ স্যার, বোঝা গেছে। পরেরটায় চলে যাস। পরের কোশ্চেন আমাদের কি বলেছে দেখো, আয়নীয় হাইড্রাইডগুলি জলের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? আয়নীয় হাইড্রাইডগুলি অপশন ডি হবে। অপশন ডি হবে। কেন অপশন ডি হবে? আমরা মেটালের সঙ্গে, মেটাল হাইড্রাইডের সঙ্গে জলের একটা রিয়াকশন দেখাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে এম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে। আর এম হাইড্রোক্সাইড উৎপন্ন হলে তাহলে এম হাইড্রোক্সাইড হচ্ছে যদি উৎপন্ন হয় সেটা হবে আমাদের ক্ষারীয় প্রকৃতির। এই জন্যই আমরা এখানে লিখে রেখেছি MH2 প্লাস ওয়াটার, সেখান থেকে MOH এর হোল 2 প্লাস হাইড্রোজেন, অর্থাৎ আমাদের এই রকম রিয়াকশান হয়ে হাইড্রোক্সাইড উৎপন্ন করছে। অর্থাৎ হাইড্রোক্সাইড আমাদের কি হয় না ক্ষার হয়। আচ্ছা, পরেরটা আমাদের কি বলেছে, ব্লিচিং পাউডার। স্যার স্যার বলো। তাহলে নন মেটালের হাইড্রোক্সাইড কি অ্যাসিড ধরবে নাকি? নন মেটালের হাইড্রোক্সাইডে যদি আমরা নন মেটাল হয়ে গেলে তার হাইড্রোক্সাইডগুলো যেগুলো হবে সেগুলো অ্যাসিডিক ক্যারেক্টার পাবে। এটা উদাহরণ নেই। নন মেটালের অ্যাসিডিক যদি আমরা কনসিডার করি হয়তো H3PO4, H3PO4
মানে এইটা 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 না এইটা, নন মেটাল হাইড্রোক্সাইডগুলো আমরা এইগুলো দেখছি না এইটা দেখব? নন মেটালে কোন? বুঝলাম না, এটা তো এম M4 তো মেটালের জন্য। হ্যাঁ, এটা তো মেটালের জন্য। আর নন মেটালে যখন আমাদের হবে হয়তো আমাদের সিএল, একটা, দুটা, তিনটা, এই ClO4। ঠিক আছে। স্যার ও একটু বলতে চাইছে না স্যার, ও মনে হয় নন মেটালের হাইড্রাইডের কথা বলতে চাইছে বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, ও হয় কি এরকম হাইড্রোক্সাইডের কিছু। কথা বলতে চাইছে না। নন মানে আমরা মেটালে, মেটাল হাইড্রাইডের সঙ্গে যুগের রিয়াকশন যেটা দেখালাম, হ্যাঁ যদি হাইড্রোজেনের সঙ্গে নন মেটাল যুক্ত হয়ে মানে হাইড্রাইড ফর্ম করছে, আচ্ছা তখন ওটা জলের সাথে রিয়াক্ট করে কি তৈরি করবে। আচ্ছা, যদি নন মেটালের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হতো তাই তো, হয়তো NH3 PH3 হ্যাঁ এরকমই তো। হ্যাঁ ধরুন ওই নন মেটাল যে কোনো ধরুন ClH2 বা এরকম যদি কিছু আচ্ছা, তৈরি করা যেত। দেখাচ্ছি দেখাচ্ছি। হয়তো আমাদের NH3 PH3 ফসফরাস, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তার মানে আমরা যদি নাইট্রোজেন থেকে যদি আমরা বিসমাথের দিকে যাই, যে হাইড্রাইডগুলো উৎপন্ন হবে, নাইট্রোজেন হচ্ছে ক্ষারীয়, এরপরে যত আমরা নিচের দিকে চলে যাব তখন সেগুলো আমাদের হচ্ছে উপর থেকে নিচের দিকে গেলে তখন ওর ক্ষার ধর্মটা কমে যাবে। ক্ষার ধর্ম কিছু কমে যাওয়া মানে তাতে অ্যাসিড ধর্ম এমনিই বাড়বে আস্তে আস্তে করে। তাহলে উপর থেকে নিচের দিকে গেলে মেটাল হাইড্রাইডের অ্যাসিড ধর্ম বাড়তে থাকে। হুম, ঠিক আছে। পরেরটা কি বলেছে আমাদের? ব্লিচিং পাউডার আর H2O2 বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে CaOCl, তো ব্লিচিং পাউডারের সঙ্গে যদি আমরা H2 আর O2 যদি রিয়াকশান করি তখন আমাদের কি উৎপন্ন হবে? তাহলে আমাদের এখানে যে আমরা সংকেতটা দিয়ে রেখেছি CaOCl2, এটাকে যদি আমরা সুন্দর করে লিখে CaOCl, আমরা ছোটবেলায় এইরকমটা লিখতাম CaOCl। তো তার সঙ্গে যখন আমরা H2O2 রিয়াকশান করছি তখন উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, অক্সিজেন আর হাইড্রোজেন, এই মানে অক্সিজেন আর জল উৎপন্ন হচ্ছে। তাহলে যদি আমরা ব্লিচিং পাউডারের সঙ্গে H2O2 রিয়াকশান ঘটাই তখন ক্যালসিয়াম ক্লোরাইড, অক্সিজেন আর জল পাওয়া যাবে। স্যার, বলো। হ্যালো, হ্যাঁ, বলছি শুনতে এই যে পাচ্ছি। রিয়াকশন গুলা, হ্যাঁ হ্যালো, হ্যাঁ, এই যে যেটা বাম দিকে ধরুন রিয়াকশন করছে CA, তো এরপরে আমাদের কি বলেছে না, মার্শাল অ্যাসিডের আদ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয়? মার্শাল অ্যাসিড হচ্ছে H2S2O8, নাম হচ্ছে মার্শাল অ্যাসিড। না বলছে মার্শাল অ্যাসিডকে যদি আমরা উত্তপ্ত করি, আদ্র বিশ্লেষণ যদি আমরা করি তখন উৎপন্ন হয় কি না H2O2 আর H2SO4। তাহলে মার্শাল অ্যাসিডকে আদ্র বিশ্লেষণ করলে আমরা H2O2 আর H2SO4 আমরা দেখতে পাবো। তো
নতুন একটা নাম দেখছি, মার্শাল অ্যাসিড। হ্যাঁ, না মার্শাল অ্যাসিড আছে, মার্শাল অ্যাসিড আছে। পরেরটা বলেছে রকেট উৎক্ষেপণের কাজে H2A2 সঙ্গে বিক্রিয়া ঘটানো হয়। অর্থাৎ আমাদের রকেট যখন আকাশে উড়ে যায় তখন কি হয়, যে অনেক অনেক সময় দেখা যায় কি রকেট আকাশে উঠবে, সেই সময় বৃষ্টি চলে এসছে, তখন আমাদের কি হবে না, বলছে রকেট উৎক্ষেপণের কাজে H2A2 সঙ্গে বিক্রিয়া ঘটানো হয় কার, অর্থাৎ কার সঙ্গে বিক্রিয়া হলে তবে আমরা হচ্ছে দেখতে পাবো রকেট আকাশে উঠছে। না সেখানে রিয়াকশানটা কীরকম করে, না সেখানে রিয়াকশান করে হাইড্রোজেন N2H4 তার সঙ্গে H2O2 রিয়াকশান করে। ফলে কি হয়, এই হাইড্রোজেন যখন আমাদের H2O2 সঙ্গে রিয়াকশান করে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে, 4 অণু জল উৎপন্ন করে আর তাপ উৎপন্ন করে। অর্থাৎ কি বাম দিকে আমাদের যা ভলিউম আছে ডান দিকে তার ভলিউমটা বেশি। ফলে আয়তন যখন বৃদ্ধি পায় তাহলে তার আয়তন বেশি হলে তার মানে কি বেশি সংখ্যক মলিকুল আছে, তারা যে প্রেসার ক্রিয়েট করবে সেটা অনেক বেশি পরিমাণ, এবং তখনই কি হয়, সেই রকেট আকাশের দিকে দৌড়ে চলে যায়, সাঁ সাঁ করে চলে যায় একদম আকাশের দিকে। এই জন্য আমাদের তাহলে কি বলেছে না, রকেট উৎক্ষেপণের কাজে H2O2 সঙ্গে বিক্রিয়া ঘটানো হয়, সেটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন উৎপন্ন করলে ভলিউম বেড়ে যাবে, আর যত ভলিউম কমে যাবে তাহলে আমাদের বাম দিকে ভলিউম আছে 3 ভলিউম বা 3 আয়তন, এইখানে যে 3 আয়তন 2 আর 1 3, আর এখানে হচ্ছে 1 4 5, অর্থাৎ কি লাস্টের নীতি অনুসারে ওই হচ্ছে লাস্টের নীতি অনুসারে রিয়াকশানটা আমার কি ব্যাকওয়ার্ড দিকে চলে যাবে। অর্থাৎ আলটিমেট কথা আমার আয়তন বৃদ্ধি পাবে, আয়তন বৃদ্ধি পেলে সেখানে চাপ বেশি উৎপন্ন হবে, চাপ যদি বেশি পরিমাণে হয় তাহলে রকেট সুরসুর করে আকাশের দিকে চলে যাবে। এটা আম্লিক কেআই দ্রবণে যদি আমরা H2O2 যোগ করি তখন দ্রবণের বর্ণ বাদামি হয়ে যায় কেন? বলছে কেআই দ্রবণে যদি আমরা H2O2 যোগ করি তখন দ্রবণের বর্ণ কি হয়, বাদামি হয়। কারণ হচ্ছে কি না, Ki3 উৎপন্ন হয়। Ki3 মনে হয় আমার নাম লেখা ছিল যে ইন্টার হ্যালোজেন হচ্ছে ইন্টার অন্ত আণবিক হাইড্রোজেন অন্ত আর আন্ত, ওর মধ্যে হচ্ছে ইন্টার হ্যালোজেন গঠন করে। সেই ইন্টার হ্যালোজেন যেহেতু গঠিত হয় তাই Ki3 ইন্টার হ্যালোজেন উৎপন্ন হয়েছে, তাহলে Ki3 আমাদের কি হবে না, উৎপন্নের জন্য দ্রবণের বর্ণ বাদামি হয়েছে। তাহলে আমাদের এখানে কি হবে না, আম্লিক মাধ্যমে যদি হচ্ছে কেআই দ্রবণে H2O2 যোগ করলে দ্রবণের বর্ণ আমাদের না বাদামি বর্ণ হয়ে যাবে। আচ্ছা, পরেরটা আমাদের কি বলেছে, লৌহ H2SO4 মিশ্রিত টাইটেনিয়াম লবণের দ্রবণে H2O2 দ্রবণ যোগ করলে দ্রবণের বর্ণ কি হবে না, দ্রবণের বর্ণ হচ্ছে কমলা হবে। লৌহ H2SO4 মিশ্রিত টাইটেনিয়াম দ্রবণে
যদি আমরা H2O2 দ্রবণ যোগ করলে দ্রবণের বর্ণটা আমাদের কি হবে না কমলা বর্ণ আমরা দেখতে পাবো। আর একটা কি বলেছে, H2O2 বেঞ্জিনকে জারিত করে কি উৎপন্ন করে না H2O2 বেঞ্জিনকে জারিত করে হচ্ছে ও কার্বলিক অ্যাসিড উৎপন্ন করে। এই যে দেখো আমরা নিচে কার্বলিক অ্যাসিডের সংকেত দিয়ে রেখেছি, যাকে আবার আমরা বলি ফেনল। কার্বলিক অ্যাসিড যার নাম হচ্ছে ফেনল। ইথিলিনের সঙ্গে স্যার এই যে 11 যে প্রবলেমটা স্যার 11 বা 12 প্রবলেমগুলো এগুলো তো মনে রাখ। হ্যাঁ 12টা স্যার ঠিকই আছে, হুম 12টা তো অর্গানিকের রিয়াকশন, কিন্তু 11 যে প্রবলেমটা হ্যাঁ যে কমলা বর্ণ এগুলো স্যার মনে রাখবো কি করে? ওই পড়তে পড়তে বলে দিকে যাবে, পড়তে হবে একাধিকবার পড়লেই মানে স্যার আপনার এই কোশ্চেন গুলো যেগুলো মানে আছে এগুলো নোট ধরে ধরে পড়তে পড়তে এগুলো মনে থাকবে বলছেন নাকি? হ্যাঁ এটা তো করে দিচ্ছি। এরপরে আরও কোশ্চেন আছে, যদি আমি ভাবি এস ব্লকে কত কোশ্চেন আছে, এস ব্লকে মিনিমাম কোশ্চেন আরও আছে মানে এস ব্লকে কোশ্চেন সেদিন হিসাব করলাম 700-800 ও 1000 খানি আছে। শুধু এইগুলো হাজার, কিটা হ্যালো এস ব্লকের 1000 প্রশ্ন, শুধু এস ব্লকের 1000 প্রশ্ন আছে। শুধু এস ব্লকের কি 1000টা প্রশ্ন না গ্রুপের 1000টা প্রশ্ন? এস ব্লক এতগুলো কোশ্চেন করবো না স্যার। এতগুলা প্রশ্ন এতগুলো আমরা কি করবো এস ব্লকে? ব্যাপারটা হচ্ছে গ্রুপ ওই এস ব্লকে অত এমসিকিউ কোশ্চেন আছে, আমি সেইটা বলতে চাইছি। এত দিনে যা হয়েছে আরও যদি মনে করা যায় যে আরও প্র্যাকটিস করব, তখন অলরেডি কোশ্চেন পাওয়া যাবে। তাই আর কি। আমরা পড়তে পড়তে যতটা আমাদের মনে থাকে, আমরা চাইবো পুরোটা যাতে মনে থাকে, এবার মনে তো থাকবে না, ফলে আমরা যতটা আমাদের সাধ্যি আছে সেরকমই চেষ্টা করে একবার যাব, অর্থাৎ লড়ে একবার নিতে হবে 26 সালের আগে। আমরা আশাবাদী 26 সালে এসএসসিটাকে খুলে আবার নতুন করে সব কিছু করবে। আচ্ছা, তাহলে পরেরটা আমাদের কি বলেছে না ইথিলিনের সঙ্গে H2O2 বিক্রিয়ায় উৎপন্ন কি হয় না ইথিলিনের সঙ্গে H2O2 বিক্রিয়ায় যেটা উৎপন্ন হয় তার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল কোনটি দ্বারা H2O2 এর বিয়োজন মন্দীভূত হয়? তাহলে H2O2 বিয়োজন কি হবে না হ্রাস পাইয়ে দেবে, কমিয়ে দেবে। সেটা হচ্ছে কোনটা না তার নাম হচ্ছে এইখানে আমরা এক গাদার নাম দিয়েছি, ফসফরিক অ্যাসিড, গ্লিসারিন, ইউরিয়া, অ্যাসিটানিলাইড দ্বারা H2O2 বিয়োজন মন্দীভূত হয়। অর্থাৎ ইনকেস আমরা এখানে যেটা দেখছি যে বিয়োজন মন্দীভূত হয় NaOH, MnO2, অক্সালিক অ্যাসিড আর গ্লিসারিন, যদি এই চারটা অপশান আমাদেরকে না দেওয়া থাকে তাদের বেলা আমরা তাহলে কি করব, দাগ তো আমাকে মেরে দিয়ে আসতে হবে, কিন্তু তাদের কোনো বিয়োজন ধ্রুবকের বা বিয়োজন মাত্রার কোনো মান নেই।
এই জন্য মানে যারা হচ্ছে বিয়োজন বাধাপ্রাপ্ত করে দেয়, যদি আমাদের এই চারটি অপশান ছাড়া আমাদের থাকে, এই চারটি অপশান হয়তো নেই, এই চারটি অপশান বাদ দিয়ে যদি করতে বলা হয়, তখন দেখা গেছে কি ফসফরিক অ্যাসিড, গ্লিসারিন, ইউরিয়া, অ্যাসিটানিলাইট এরা সবাই হচ্ছে H2O2 বিয়োজন মন্দীভূত হওয়ার পিছনে দায়ী। এই হচ্ছে ব্যাপার। পরে আমাদের কি বলেছে, এরা কোনটি H2O2 দ্বারা জারিত হয় না। H2O2 দ্বারা জারিত হয় না কে? ওজোন, PbS, Na2SO3, KiCl, অর্থাৎ এদের মধ্যে কে জারিত হবে না? তাহলে আমাদের এখানে যা রিয়াকশান আমরা দেখতে পাচ্ছি, H2O2 প্লাস O3 দিয়ে এখানে দুটো জল আর অক্সিজেন উৎপন্ন করেছে। তো জল আছে, অক্সিজেন আছে, তবে এবারে বলে দিই যে আমাদের তাহলে আমরা জারণ বিজারণটা বের করতে পারলে আমাদের হয়ে যাবে। যদি জারণ বিজারণ কেসটা যদি আমরা দেখি, নাইট্রোজেনের ছিল, অক্সিজেনের ছিল -1, আর নাইট্রোজেন ঠিক আছে, H2O2 নাইট্রোজেন অক্সিজেন, পরের স্টেপে নাইট্রোজেন পাবো। যেমন স্যার এখানে দুটো অক্সিজেন হচ্ছে, O2 হ্যাঁ প্লাস O2। হ্যাঁ, O2 প্লাস O2 মানে দুটো অক্সিজেন হবে, সেটা আমি ভেঙে রেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দুটো অক্সিজেনই হবে, কিন্তু আমি এখানে ভেঙে রেখেছি, আর কোনো কারণ নেই। আর এরকম ক্ষেত্রে ধরবো কি করে স্যার? এইগুলো বাড়ি থেকে পড়ে একদম যেতে হবে, সেখানে গিয়ে দাগ মারাই যাবে না। বলছি স্যার, এই যে রিয়াকশনটা যেটা দেওয়া আছে, যেটা আপনি করে রেখেছেন, -1 থেকে 0 যাচ্ছে না কি, সেটা ধরবো কিভাবে? মানে কোনটা জারণ আর কোনটা বিজারণ ধরবো হ্যাঁ কিরকম? ওই যে এই যে রিয়াকশনটা, এইটা হ্যাঁ, বলছি, এটাকে ধরবো কি করে? মানে কোনটা জারণ হবে আর কোনটা বিজারিত হবে, না হ্যাঁ, কোনটা জারক পদার্থ কোনটা বিজারক পদার্থ? মানে কোনটা জারিত কোনটা জারণ বিজারণটা ধরলেই তো আমরা জারক বিজারকটা পেয়ে যাব। তাহলে আমাদের দেখতে হবে কোথা থেকে কোথায় তার জারণ সংখ্যার পরিবর্তন ঘটেছে। উম, একটা স্যার -1 থেকে 0 হচ্ছে একটা, হ্যাঁ, আর O3-র ক্ষেত্রে তো অক্সিজেনের জারণ সংখ্যা 0। হুম, আর একটা জারণ সংখ্যার কোথায় চেঞ্জ হচ্ছে? এইখানে এই অক্সিজেন থেকে এই অক্সিজেন, আর এই অক্সিজেন থেকে এই অক্সিজেন। আরেকবার বলুন স্যার, কোনটা জানো? মানে এই যে ওজোনের যে অক্সিজেন, হুম। ওজোনের অক্সিজেন এইখানে আছে, আর এই যে অক্সিজেনটা যেটা H2O2 অক্সিজেন, সেটা এইগুলো। সে একটু দাঁড়ান স্যার, তুলে নিই। তাহলে অ্যান্সারটা কি ওজন নাকি? হ্যাঁ, ওজন।
তা কোনটা কোশ্চেনটা কি বলে স্যার, কোনটা H2O2 দ্বারা জারিত হয় না? কোনটা? স্যার এখানে H2O2 তো তাহলে বিজারক দ্রব্য হিসাবে কাজ করছে। H2O2। বিজারক দ্রব্য নিজে জারিত হচ্ছে, হ্যাঁ। আর O3 কে বিজারিত করে দিচ্ছে। হ্যাঁ। তাহলে এখানে H2O2 তে বিজারক দ্রব্য। -1 +2। আচ্ছা, H2O2 আর ওইটা তো হুম। S ব্লক এলিমেন্ট। তো আমরা যা যা পড়েছিলাম অর্গানিকে, হ্যাঁ, অর্গানিকে। হচ্ছে না, এই জন্যই বললাম। বুঝতে পারলাম নি। আমি বলছি হাইড্রোজেন পারক্সাইড তো জারক দ্রব্য হিসেবে কাজ করে। হাইড্রোজেন পারক্সাইড তো জারক দ্রব্য, হ্যাঁ। তো এখানে সেটা বিজারক দ্রব্য হিসেবে কাজ করতে, আমি এটাই বলছি আর কি। আচ্ছা, পরেরটা বলেছে H2O2 এর বিরঞ্জন ধর্মের কারণ কি? H2O2 এর এই যে বিরঞ্জন যে ধর্ম, বিরঞ্জন ধর্মের কারণ হলো তার বিজারণ ক্ষমতা। ওর বিজারণ ক্ষমতা যেহেতু থাকছে, তাই সেটা কি হবে না, তার হচ্ছে বিরঞ্জন ধর্ম আমরা দেখতে পাবো। H2O2 এর বিরঞ্জন ধর্মের কারণ হচ্ছে তার বিজারণ ক্ষমতা। বিজারণ ক্ষমতা থাকার জন্য আমরা হচ্ছে দেখতে পাবো তার এখানে বি হবে, হ্যাঁ, এখানে বি মানে বিজারণ ধর্ম। হ্যাঁ, বিজারণ ধর্ম থাকার কারণেই আমরা তার বিরঞ্জন ধর্মটা দেখতে পাবো আর কি, নাহলে আমরা দেখতে পাবো না। আচ্ছা, 3 নম্বর পেজে আমাদের দেওয়া আছে কি, ব্লিচিং প্রক্রিয়ায় অতিরিক্ত ক্লোরিন দূর করতে H2O2 ব্যবহার করা হয়। বলে এর জন্য দায়ী H2O2 তার বিজারণ ধর্মের কারণেই ওকে ব্যবহার করা হয়, আর কিছু না। H2O2 বিজারণ ধর্মের জন্যই আমরা সেটাকে ব্যবহার করি। পরেরটা বলেছে জলে অধিক দ্রাব্যতা। আচ্ছা, হাইড্রোজেন পারক্সাইড। আচ্ছা, বলছে H2O2 Cl2 কে HCl এ বিজারিত করে, ইহা ক্লোরিন নাশক ধর্ম বা অ্যান্টিক্লোর ধর্ম নামে পরিচিত। যে তাহলে ক্লোরিন নাশক ধর্ম বা অ্যান্টিক্লোর ধর্ম বলে যে H2O2 ক্লোরিনকে HCl এ বিজারিত করছে, তাই। পরেরটা বলছে H2O2 এর সঙ্গে N2O5 এর বিক্রিয়া উৎপন্ন হয় কি না, বলছি আমরা রিয়াকশান, এই রিয়াকশান আমাদের সহজে মনে থাকবে না, আমরা পড়ে যাব, যদি লাগে ভালো, না লাগে ছাড়ো। ওর জন্য সময় নষ্ট করার কোনো দরকারই হবে না, কারণ 100খানা রিয়াকশান এ সপ্তাহে করলে পরের দিন সকালবেলা আসে রিয়াকশান জিজ্ঞাসা করলে একটাও রিয়াকশানের উত্তর বলা যাবে। 18 অ্যান্সারটা কি হবে স্যার? কোনটা? 18 দাগেরটার H2O2 এর সঙ্গে N2O5। নাইট্রিক অ্যাসিড আর HNO4। ইজেনোফোরটা কি স্যার, কি নাম? হ্যাঁ, দুটো যৌগ উৎপন্ন হবে। ইজেনোফোরের নামটা কি স্যার? কি? ইজেনোফোরের নামটা কি? উফ, শালা উত্তরগুলো এত
এরকম করছে ওখানে এসে। আরেকবার বলবে যে 93 8NO4, এটা নামটা কি বলবি জানতে চাইছি। ওই জন্য ওটা নাইট্রোজেনের একটা অক্সাইড আর কি। আচ্ছা আচ্ছা, মানে একটা নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, HNO2, আর HNO4 এরটা। আচ্ছা, পরেরটা বলেছে ক্ষারীয় দ্রবণে বিক্রিয়ার সময় H2O2 জারিত করে। H2O2 কাকে জারিত করে? ক্ষারীয় দ্রবণে আমরা যখন রিয়াকশন ঘটাই বলছে তখন H2O2 কিছু কম্পাউন্ডকে বা আয়ন টায়নকে যা দেবো আমরা সে জারিত করে দেয়। কীরকম জারিত করছে? K3FeCN এর হোল 6, MnSO4, Ag2 প্লাস, K3Cr2O7, K2Cr3O7। বলছি ক্ষারীয় দ্রবণে বিক্রিয়ার সময় H2O2 জারিত করে। কাকে জারিত করে? বলছি দেখো, Mn2 প্লাস থেকে ম্যাঙ্গানিজ 4 প্লাস, আয়রন 2 প্লাস, আয়রন 3 প্লাস, ক্রোমিয়াম 3 প্লাস, ক্রোমিয়াম আবার হয়ে যায় 2 প্লাস, মানে ক্রোমিয়াম 3 প্লাস থেকে অ্যাকচুয়ালি হয়ে যায় ক্রোমিয়াম 2 মাইনাস, আর SO3 2 মাইনাস থেকে SO4 2 মাইনাস, ASO3 3 মাইনাস থেকে ASO4 3 মাইনাস। আচ্ছা, এরপরটা আমাদের কি বলেছে দেখো না, সালফেট লবণের জলে দ্রাব্যতা সবচেয়ে বেশি। কোন সালফেট লবণের জলে দ্রাব্যতা সবচেয়ে বেশি? ওটা আমরা কি বলবো, যে গ্রুপের উপর থেকে যদি নিচের দিকে যাই তত আমাদের সাইজ বেড়ে যায়, আর সাইজ যদি বেড়ে যায় তত তার দ্রাব্যতা কমে যায়। সাইজ বাড়লে দ্রাব্যতা কমবে? হ্যাঁ, সাইজ বাড়লে দ্রাব্যতা কমে যায়। এখানে যে বেরিয়াম হবে, এখানে কি বলেছে বেশি এখানে আছে? এখানে বেরিলিয়াম নেই, ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম হবে। হাইড্রোলিথের সঙ্গে জলের, হ্যাঁ কিটা, বেশি বলেছে তো, মানে সাইজ বাড়লে দ্রাব্যতা কমবে। হুম, মানে বেশি মানে যার সাইজ ছোট তার দ্রাব্যতা। ম্যাগনেসিয়াম অ্যান্সার হবে। ম্যাগনেসিয়াম অ্যান্সার হবে। বলেছি দেখো, হাইড্রোলিথের সঙ্গে জলের বিক্রিয়ায় একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হয়। হাইড্রোলিথ এবং গ্যাসটি কোনটা? আচ্ছা, কি বলেছি? হাইড্রোলিথের সংকেত হচ্ছে CaH2, আর ও যখন জলের সঙ্গে রিয়াকশন করে তখন আমাদের কি উৎপন্ন হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে, এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ CaOH এর হোল 2 আর হাইড্রোজেন। তাহলে হাইড্রোলিথের নাম তাহলে কি হবে? হাইড্রোলিথের নাম হচ্ছে CaH2, আর তাহলে একটা হচ্ছে CaH2 আর একটা হচ্ছে হাইড্রোজেন। পরেরটা কি বলেছে দেখো, বলেছে একটি যৌগকে বুনসেন বার্নারের শিখায় উত্তপ্ত করলে ইটের মতো লাল শিখা দেখা যায়, এবং
যৌগটিকে উত্তপ্ত করলে অক্সিজেন এবং বাদামি গ্যাস নির্গত হয়। তাহলে একটি যৌগকে বংশীর বান্ডারের শিখায় উত্তপ্ত করলে ইটের মতো লাল শিখা উৎপন্ন হয় এবং যৌগটিকে উত্তপ্ত করলে অক্সিজেন এবং বাদামি গ্যাস নির্গত হয়। তাহলে যৌগটা কোনটা? না, যৌগটা হলো ক্যালসিয়াম নাইট্রেট। ইটের মতো লাল শিখা, ইটের মতো লাল শিখা কার আমরা দেখছিলাম? ক্যালসিয়াম নাইট্রেট। আরেকটা কি বলেছি? এই পর্যন্তই থাক। 22টা পেজ। আমাদের কোনটি হবে অ্যানহাইড্রোন? অ্যানহাইড্রোন কোনটা? তাহলে আমাদের কি হয়ে গেল যে কোনটি অ্যানহাইড্রোন? না, অ্যানহাইড্রোন যেটা সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম Cl O4 ম্যাগনেসিয়াম Cl O4 এর নাম হচ্ছে অ্যানহাইড্রোন। এরপরে আছে হোয়াইট ভিট্রিয়ল। হোয়াইট ভিট্রিয়ল কাকে বলা হয়? না, হোয়াইট ভিট্রিয়লটা যেটাকে আমরা বলি হোয়াইট ভিট্রিয়ল বলে, সেটা হচ্ছে জিঙ্ক সালফেটকে হোয়াইট। আচ্ছা, হোয়াইট ভিট্রিয়ল হচ্ছে জিঙ্কের যে লবণ হয় তাকেই মনে হয় হোয়াইট ভিট্রিয়ল বলে। আর ব্লু ভিট্রিয়ল হচ্ছে কপার সালফেট। আচ্ছা, হ্যাঁ স্যার, লিকুইডটা কি বললেন স্যার? জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেট, H2SO4 সাধারণ জল। হ্যাঁ, যে জিঙ্ক সালফেট হচ্ছে হোয়াইট ভিট্রিয়ল। ZnSO4 7H2O। হ্যাঁ, আর ব্লু একটা আছে, ব্লুতে হচ্ছে CuSO4 5 অণু জল। CuSO4 5 অণু জল। ওটা হচ্ছে ব্লু ভিট্রিয়ল। আমাকে ওইগুলো মনে রাখতে হবে। পরেরটা মধ্যে কি বলেছে? অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে। বলছি অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে কোনটা? এটা আমরা কি রকম বুঝবো? কে রিয়াকশন করবে অ্যাসিড ও ক্ষারের সঙ্গে? না, যদি আমরা এটাকে ভাবি যে কিরকম, এইখান থেকে যদি আমরা করি, ক্যালসিয়াম আচ্ছা, আগে হচ্ছে আমাদের বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনেসিয়াম, বেরিয়াম। তাহলে যত আমরা উপর থেকে নিচের দিকে যাব তত তার সাইজ বৃদ্ধি পাবে, ভ্যালেন্স শেলের ইলেকট্রনের প্রতি ফোর্স অফ অ্যাট্রাকশান বাড়বে। তার মানে কি উপরে যে এলিমেন্টটা আছে তার হচ্ছে, উপরে যে এলিমেন্টটা আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, সেই যে এলিমেন্ট তার আকার ছোট হয়, আকার ছোট হওয়ার জন্য বিএফ যে বন্ধন সেটা অনেক শক্তিশালী হয়ে ওঠে।
এবং যেহেতু উপরের দিকে অবস্থান করে গ্রুপের, তাই ওর যে এইগুলো থাকবে না, বাকি যে এলিমেন্টগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ট্রনসিয়াম, বেরিয়াম পর্যন্ত উপর থেকে নিচের দিকে গেলে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা এন বাড়তে, উপর থেকে নিচের দিকে গেলে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা এন বাড়তে থাকে। সাইজ বাড়লে স্যার ভ্যালেন্সের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ আকর্ষণ বলতে কমে যাবে। কমে যাবে। তার মানে কি তার ধাতব চরিত্র বেশি। হুম 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 তাহলে ধাতব চরিত্র যদি বেশি হয় সেটা কি হবে? ক্ষারীয়। ধাতু মাত্রেই তো তার অক্সাইড ক্ষারীয় হয়। হ্যাঁ না, বোঝা গেল না? আর উপর দিকে যে এলিমেন্ট সে তার মানে আমাদের কি, সে হচ্ছে প্রায়, এরা তো সবাই বেস, এস ব্লক মানেই হচ্ছে বেস। ফলে উপরের দিকে যে এলিমেন্ট আছে বেরিলিয়াম, ও তখন হচ্ছে উভধর্মী ক্যারেক্টার, মানে ওর তাহলে ক্ষারীয় করে ক্যারেক্টার একটা হয়ে যাচ্ছে আর একটা আম্লিক ক্যারেক্টার একটা আমরাও পেয়ে যাচ্ছি। এই জন্য বেরিয়াম অক্সাইড হচ্ছে অ্যাসিড আর ক্ষার দুজনের সঙ্গে বিক্রিয়া করে যাচ্ছে। আর এতে ক্ষারকীয় ধর্মটা কম আছে তুলনামূলকভাবে। তুলনামূলকভাবে ক্ষারীয় ধর্ম কম। এস ব্লক মৌল কখনো ক্ষারীয় ধর্ম হবে? হ্যাঁ স্যার, এস ব্লকে তো ক্ষারীয় ধর্ম। হুম। তুলনা মনে স্যার এখানে তো ক্ষারীয় ধর্ম মানে তো অ্যাসিডের সাথে তো রিয়াকশন করার কথাই নয়। না। এর তুলনায় ধাতব ধর্মটা কম বেরিলিয়ামের। হ্যাঁ, তাহলে কারণের সেই জন্য কি এটাকে কনসিডার। ধাতব ধর্ম কম হওয়ার কারণেই ও ক্ষার আর অ্যাসিড উভয়ের সঙ্গে বিক্রিয়া করে। না, বোঝা গেল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। পরে কি বলেছি? অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করা হয়। অ্যান্টাসিড, অ্যান্টাসিড হবে কাকে ব্যবহার করতে পারি আমরা? না, অ্যান্টাসিড হিসেবে, যেহেতু অ্যান্টাসিড মানে অ্যান্টাসিড, অ্যান্টাসিড মানে হচ্ছে কারোর খেটে দিয়ে অ্যাসিড হয়ে গেছে। অ্যাসিড হয়ে গেলে তাহলে কি হবে? অ্যান্টাসিড খেয়ে শরীরটাকে সুস্থ করতে হবে। অর্থাৎ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আমাদের ভেতরে আছে HCl, ও তার সঙ্গে যে কাপড় হয়ে যাবে, কাপড় হয়ে গিয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হিসাবে বেরোবে। আচ্ছা, আর একটা কি বললাম না? হ্যাঁ, অ্যান্টাসিড হিসাবে। তাহলে অ্যাসিড, অ্যাসিডের সঙ্গে যখন আমরা OH মাইনাস দেই, H প্লাসের সঙ্গে OH মাইনাস দিলে কি হবে? জল জল উৎপন্ন হবে। হয়ে যাবে। এইটু আমাদের মনে রাখতে হবে। তার মানে কি, যদি অ্যাসিড আমাদের শরীরের ভিতরে থাকে, অর্থাৎ যখন আমাদের অ্যাসিডিটি করে যায়, তখন আমরা বিভিন্ন রকম ওষুধগুলো খাই। কীরকম? অ্যাসিলোগার্ডি, প্যানডি, প্যানফর্টি, যেগুলো হয়। আচ্ছা, হ্যাঁ। ফলে কি হয়? অ্যাসিড হয়ে গেলে যখন এগুলো আমরা খাই, ওগুলো হচ্ছে তো বেশ, ও গিয়ে H প্লাসের সঙ্গে রিয়াকশন করে যাবে। রিয়াকশন করার সঙ্গে সঙ্গে H প্লাসের পরিমাণটা হচ্ছে মিডিয়ামে কমে যাবে, অর্থাৎ আমরা যে অ্যাসিডিটি ধর্মটা পাচ্ছিলাম সেটা তখন আর আমরা পাবো না। পরেরটা কি বলেছে? ক্লোরাইড যৌগে সব থেকে কম আয়নীয় ধর্ম বিশিষ্ট
ক্লোরাইড যৌগে সবচেয়ে কম আয়নীয় ধর্ম বিশিষ্ট, কম আয়নীয় ধর্ম, ক্লোরাইড যৌগে সবচেয়ে কম আয়নীয় ধর্ম বিশিষ্ট, আয়নীয় মানে আয়নিক চরিত্র, সবচেয়ে কম আয়নিক চরিত্র কোন যৌগাতে থাকতে পারবো, সেটা হচ্ছে বেরিলিয়াম। হ্যাঁ বেরিলিয়াম। বলো তো বেরিলিয়ামের একটু আগে। ক্লোরাইড যৌগ সব সময়ের জন্য ওর সমযোজী যৌগ হয়ে যাবে। সমযোজী যৌগ ফর্মেশন করলে সেখানে কি আর কি থাকবে, মানে যদি সমযোজী হয়ে যায় তাহলে তার পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার কি হবে, একদম কমে যাবে। আচ্ছা, তারপরে এটা তো সেম কোশ্চেন, হ্যাঁ ক্ষারকীয়তা বৃদ্ধি, এটাও তো সেম কোশ্চেন। হুম, এইটা দেখো ক্ষারকীয়তা বৃদ্ধির ক্রম চাইছে আমার। বেরিলিয়াম অক্সাইডের সবচেয়ে বেশি। ক্ষারকীয়তা বেশি হবে বেরিলিয়াম হবে। বেরিলিয়াম না, বেরিয়াম, বেরিয়াম সাইজ বেরিয়ামের বড়। বেশি। কেন বেরিয়ামের, বেরিয়াম কেন হবে বেশি? কারণ সাইজ বড় হচ্ছে, হ্যাঁ মানে ভ্যালেন্স সেলের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কমে যাচ্ছে, হুম, ধাতব ধর্ম বাড়ছে, আর ধাতব ধর্ম বাড়া মানে ধাতব অক্সাইড মানে ক্ষারকীয়তা বাড়ছে। হুম। ধাতব ধর্ম বৃদ্ধি পেলে ক্ষারকীয়তা বাড়ে। বলছে জিপসামের সংকেত CaSO4 এক্স জন, প্লাস্টার অফ প্যারিসের সংকেত 2CaSO4 ওয়াই জন। বলছে এক্স মাইনাস ওয়াই কত হবে? জিপসাম, জিপসাম ওখানে হাফ হবে, আর প্লাস্টার অফ প্যারিসের সংকেত হচ্ছে 2 2 4, তো বাইরে একটা 2 হবে, 2 আর হাফের মতো 4.5। CaSO4 জল, ওটা হচ্ছে ওয়ান হবে মনে হয়। 1 হবে, সেটা হচ্ছে 2 হয়, যদি ওটাকে আমরা 2 কনসিডার করি, সেটা 2 আর এটা 1, 1 হুম। আসবে। হুম। ওটাকে যদি আমরা 2 যদি ভাবি তাহলে 2, আর 2 থেকে এটা মাইনাস যাবে কত, মাইনাস যাবে হচ্ছে, এটা হচ্ছে হয় কি CaSO4 1 অণু জল বাইরে 2, তখন তার নাম হচ্ছে জিপসাম। জিপসামটা আমরা কখন বলি, এইটা এইটা হচ্ছে আমাদের জিপসাম, না যেটা হচ্ছে আমাদের মানে প্লাস্টার অফ প্যারিস। CaSO4 ডট H2O মানে এক অণু জল। হ্যাঁ, সেটা না জানলে তো তাহলে করা যাবে না। না না এগুলো আমি ক যদি অণু বাড়ি, জল আছে, কেলাস জল। এগুলো বাড়ি থেকে যদি না করে যাওয়া হয় সেখানে কোনোদিনই এগুলো দাগ মারা ঠিক হবে না। আর প্লাস্টার অফ প্যারিসটা কি হবে স্যার? প্লাস আমি যে নোটটা দিলাম না, ওইটাতে সব লেখা আছে প্লাস্টার অফ প্যারিস আর এই জিপসাম।
এস ব্লকের আর কি? মানে প্লাস্টার অফ প্যারিসটা কোনটা? আমাদের পা ভেঙে যেটা গেলে 2 অনুজল। এ ও আচ্ছা, এটাই। হ্যাঁ, আমি এটাই জিজ্ঞেস করতে চাইছিলাম এখানে। মানে কোনটা? ওই প্লাস্টার অফ প্যারিসের অ্যাপ্লিকেশনটা। প্লাস্টার অফ প্যারিসের অ্যাপ্লিকেশন হচ্ছে পা ভেঙে গেলে ওরা যেটা দিয়ে আমাদেরকে বেঁধে দেয়, হ্যাঁ। ওটাই হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। আর কিছু না। আর ওটা সংকেতটা। জিপসামটা তো সিমেন্ট তৈরি হয় নাকি? সিমেন্ট সিমেন্ট। প্লাস্টার অফ প্যারিসে জল দিলে জিপসাম পাওয়া যায়। আচ্ছা, জিপসাম। আচ্ছা, জিপসামের সংকেত, জিপসাম 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 দুটা। ওই তো স্যার, জিপসামের 2 অনুজল হবে আর প্লাস্টার অফ প্যারিসে হাফ অনুজল। হ্যাঁ, জিপসামের দুটা জল মানে থাকে। স্যার ওটা কি টু CaSO4 2H2O? না না, না, জিপসামের CaSO4 2 অনুজল, আর হচ্ছে তোমার প্লাস্টার অফ প্যারিসের CaSO4 হাফ অনুজল। হাফ। ওই হাফটাকে এদিকে গুণ করে দিও তো 2 হয়ে গেছে, 2CaSO4 এইটা হয়ে গেছে। ওই জন্য ওয়াইটা 1 হয়ে গেছে। যদি আমরা ও জিপসাম বলি, জিপসামে এইখানে 2 থাকে, 2H2O। আচ্ছা আচ্ছা। আর প্লাস্টার অফ প্যারিসে এইটা থাকবে, এটা হচ্ছে 1 অনুজল। এক্স মাইনাস ওয়াই তা এক না হাফ বলছিল? আরে হাফটাকে ওইদিকে 2 দিয়ে গুণ করে দিস, তাহলে ওখানে 1 এখানে 2 হয়ে যাবে। এটা 1 আর 2 হয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে CaSO4 যতগুলো থাকবে, CaSO4 যদি আমার যা থাকবে তার দ্বিগুণ থাকবে জল। আর এখানে CaSO4 যা থাকবে জলও তাই থাকবে প্লাস্টার অফ প্যারিসে। কেন? CaSO4 দুটা, CaSO4 দুটা আর জল একটা, আর সেখানে CaSO4 একটা, জল দুটা। হ্যাঁ সেটাই তো বললাম, প্লাস্টার অফ প্যারিসে CaSO4 দুটো থাকবে আর জল একটা। হ্যাঁ, আর সেখানে CaSO4 একটা থাকলে জল দুটা। ও এটা ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, তাদের বলেছে ধ্রুবায়ন ক্ষমতার ক্রম কি হবে। বলেছে ধ্রুবায়ন ক্ষমতার এটা ক্রম। ভেজানের সূত্র। হ্যাঁ তো ভেজানের সূত্র। হ্যাঁ, এগুলো সব ফ্যাজানের সূত্রের অ্যাপ্লিকেশন। বেরিলিয়াম 2+ মনে হয়, মানে অপশান ডি হবে, অপশান ডি বেরিলিয়াম, এটা অপশান ডি হবে। অপশন বি হবে।
ক্যাটায়নের সাইজ যত ছোট হবে তার ধ্রুবায়ন ক্ষমতা তত বেশি হবে। তার মানে ক্যাটায়নের সাইজ আমাদের যত বড় হবে তার ধ্রুবায়ন ক্ষমতা তত আমাদের কম হবে। বাস